ডিয়ার স্টুডেন্টস, প্যাকের অ্যানালাইসিস ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে যেহেতু আপনাদের কৃষি গুচ্ছের পরীক্ষা, এখানে একটা প্রশ্ন থেকে যায় সবারই মনে যে হচ্ছে এগ্রিকালচারের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে হবে না হচ্ছে ফুল সিলেবাসে হবে, তাই না? যদিও সার্কুলারের সংক্ষিপ্ত সিলেবাসেই লিখে দেওয়া থাকে, তবে আমরা যদি আগের বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখা যেত প্রত্যেকবারই ওনারা আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে? সো এটা আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন আসবে না শর্ট সিলেবাসের মধ্যেই প্রশ্ন আসবে সেটা টোটালটাই ডিপেন্ড করে যারা পরীক্ষাটা মেনটেন করবে তিনাদের উপর, ঠিক আছে? তাহলে দেখেন, তো আমরা একটু অ্যানালাইসিস করতে পারি। খালি দেখেন বিগত বছরের প্রশ্নটা যদি আমরা দেখি, এই দেখেন আমরা একটু বিগত বছরের প্রশ্ন দেখি, সেখানে হচ্ছে এই এখন গণিত অংশটা আছে, এই আপনার গণিত অংশটা থেকে কিন্তু কি আসছে বলেন তো? গণিত অংশটা থেকেই আপনাদের 5 মার্কস আউট অফ সিলেবাস থেকে আসছে। 5টা প্রশ্ন বিগত বছর, দেখেন 23-24 সালে বিগত বছরের যে প্রশ্নটা হলো সেখানে কিন্তু আপনার গণিতে আউট অফ সিলেবাসের 5টা আসছে, ঠিক আছে? এখন কি ধরনের প্রশ্ন আউট অফ সিলেবাস থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেটা নিয়ে আমরা একটু আজকে ডিসকাস করব, ঠিক আছে? তারপর আমরা দেখব যে আউট অফ ময়মনসিংহ ইউনিভার্সিটি কি ধরনের প্রশ্নগুলো পিক করে, আউট অফ সিলেবাস থেকে যদি প্রশ্ন দেয় ওনারা কি ধরনের প্রশ্ন পিক করতে পারে সেটা নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা দেখি যে গত বছরে কি টাইপসের প্রশ্নগুলো আসছে। ওকে, ঠিক আছে? এই দেখেন আমরা এখন যদি আমরা একটু দেখি, এই দেখেন 1 নম্বর প্রশ্নটা কিন্তু এই টাইপসের ছিল। কি ছিল বলেন দেখি? এইটা কিন্তু দেখেন এটা আউট অফ সিলেবাসে ছিল। এটা হচ্ছে ফাংশন, আপনাদের যে ফাংশন চ্যাপ্টারটা আছে সেখান থেকে, ঠিক আছে? ফাংশন চ্যাপ্টারটা থেকে আসছে। হ্যাঁ, তাই এখানে কি হচ্ছে গফ ফক নির্ণয় করতে হবে। আপনাকে কি নির্ণয় করতে হচ্ছে? জি অফ এক্স, মনে করেন এটা, ঠিক আছে? এইটা আপনাকে নির্ণয় করতে হচ্ছে। তো এই টাইপসের যখন আমরা প্রশ্ন করতাম তখন এটা সোজা দেখেন, জি অফ এক্স মানে কি হয় বলেন দেখি? এইটা আপনার টোটালটাই এখানে বসাইতে হবে এফ অফ এক্স। নরমালি আমরা যখন এফ অফ এক্স ভ্যালু একটা ফাংশন দেওয়া থাকে, তাই না? মনে করেন দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস 2, এখানে যখন আমরা বলতাম যে এফ অফ 2 কত, তখন আপনি কি করতেন? 2টা এই জায়গায় বসাই দিতেন না? সেম কেস হবে এটা। দেখেন যেহেতু জি অফ এক্স আছে, টোটাল এই ফাংশনটা আপনার এই এফ অফ এক্স এর এক্স এর জায়গায় বসাইতে হবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? টোটাল জি অফ এক্সটা আপনাকে কোথায় বসাইতে হবে? এইখানে বসাইতে হবে। ওকে, তাহলে আমরা বসাচ্ছি। দেখেন এখানে কি ছিল? এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে জি অফ এক্স যে এক্স প্লাস 1 দিয়ে হলো, যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, আর এখানে +4 দিলাম, তাহলে কি হলো? এটা এফ অফ জি অফ এক্স, ঠিক আছে? এই যে এটা নির্ণয় হয়ে গেল। ওকে, বুঝছেন? এখন যেহেতু দেখেন জি অফ এক্স তো দেওয়া আছে 2, তাহলে এবার আপনি 2 এখানে বসাই দিন। জাস্ট 2 বসাই দিলে কি হবে? 2 2 4 5, 5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 4, তাহলে হবে 29। ওকে, কত নম্বরটা आंसर ছিল? 4 নম্বর, ঠিক আছে? তাহলে কি বললাম, যদি আপনাকে আবার ফের এখানে দেখেন কি বলতো, যদি বলতো জি অফ এফ অফ এক্স, তখন কি করতেন? তখন কিন্তু আপনি কি করতেন? এই টোটাল এফ অফ এক্সটা এইখানকার জি অফ এক্স এ বসায় দিতেন, ঠিক আছে? তখন কি করতে হইতো দেখেন কি, তখন आंसर হইতো এরকম কিন্তু যে এক্স স্কয়ার প্লাস 4 প্লাস 1, এটা টোটাল ভ্যালুটা এইখানকার জি অফ এক্স এর এক্স এর জায়গায় বসায় দেন। তাহলে যদি আপনাকে জি অফ এক্স বসাইতে বলে তাহলে आंसर হইতো এইটা, আর যদি এফ অফ এক্স বের করতে, এফ অফ জি অফ এক্স নির্ণয় করতে বলছে এই জন্য आंसर হচ্ছে, ঠিক আছে? ওকে, বুঝছেন না বুঝি নাই? আশা করি বুঝছেন। এবার দেখুন পরেরটাতে যাই দেখুন, ঠিক আছে? এই দেখুন পরেরটাতে দেখুন, পরের ম্যাথটা দেখেন, এইটাও কিন্তু আউট অফ সিলেবাস। দেখেন এটা কি হয়েছে? এটা হচ্ছে ধারার সমষ্টি থেকে আসছে আপনার, ধারার সমষ্টি, ঠিক আছে? এটা একটা চ্যাপ্টার ছিল আপনাদের আগে, ধারার সমষ্টি। এই ধারার সমষ্টি থেকে আসছে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের ধারা আপনাদের ছিল, সমান্তর ধারা ছিল, গুণোত্তর ধারা ছিল, অসীম ধারা ছিল, তাই না? এটা দেখেন এটা হচ্ছে আপনার আসছে গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে, ঠিক আছে? গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি বলেন দেখি? আমরা একটু ডিটেইলস দেখি এটা। দেখেন দেখেন গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি লিখতে পারতাম বলেন দেখি? গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেন এই গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা জানি যে n তম পদ কি হয় বলেন তো? a আর n - 1, ঠিক আছে? এটা হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে প্রথম পদ, আরটা হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে? আরটা হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, এটুকু তো জানি। এখন হচ্ছে আমরা যদি n তম পদে হচ্ছে সমষ্টি বের করতে চাই Sn, ঠিক আছে? এটা হচ্ছে দুটো কন্ডিশন আছে, a দিলাম 1 - r টু দি পাওয়ার n, আর হচ্ছে 1 - r। এই কন্ডিশনে যখন r লেস দেন 1 হবে, সাধারণ অনুপাতটা যখন 1 এর থেকে ছোট হবে তখন এই সূত্র দিয়ে আপনাকে বের করতে হবে। ওকে, এইবার যদি দেখা যায় যে
আপনার সাধারণ অনুপাতটা 1 এর থেকে বড় হয়েছে তখন কিন্তু আপনাকে এটা তাহলে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন, ঠিক আছে, এইটা হলো সূত্র। ঠিক আছে, তাহলে মনে থাকবে এটা সূত্র। এবার দেখি আমরা প্রশ্নে যাই, আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে যাই। দেখ তাহলে এইখানে আমাদের কি বলছে, এইখানে আমাদের বলছে যে n সংখ্যক পদের যোগফল কত। ঠিক আছে, তাহলে আমরা আগে কি বের করবো, এটা a, প্রথম পদ হচ্ছে 1, ঠিক আছে, আর মানে কত, আর দেখেন দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, এইভাবে বের করতে হয় সাধারণ অনুপাত। ঠিক আছে, সাধারণ অনুপাত তাহলে কত হলো -1, -1 কি 1 এর থেকে বড় না ছোট, ডেফিনেটলি ছোট। তাহলে এবার কি করতে হবে, সামেশন হবে, এই যে দেখেন Sn হবে আপনার কি হবে বলেন তো, Sn হবে a 1 - r টু দি পাওয়ার n আর হচ্ছে আপনার 1 - r। ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? তাহলে এবার দেখেন এখানে একটু ভ্যালু বসাই, a এর ভ্যালু কত ছিল 1, ঠিক আছে, 1 মাইনাস r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে -1 এর উপর n, দিলাম -1 এর উপর n, ঠিক আছে, আর 1 মাইনাস প্লাস 1, ওকে। তাহলে হাফ দেখেন একটাতে এসে হাফ -1, তাহলে 3 নাম্বারটা অ্যান্সার। বুঝছেন কি? তাহলে আমরা কি বললাম, আর সাধারণ অনুপাত যদি 1 এর থেকে ছোট হয় তাহলে এই সূত্র, আর যদি 1 এর থেকে বড় হয় জাস্ট করে উল্টে যাবে, ওকে। আর এর সামনে আসবে এরকম rn - 1 r - 1 ইনটু j, ওকে। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ঠিক আছে, বুঝা গেছে না? এইবার তাহলে দেখেন এবার আমরা পরেরটাতে যাই, ওকে। দেখি পরেরটাতে কি আছে। আচ্ছা, এই দেখেন খুবই ইম্পর্টেন্ট, দেখেন এটাও কিন্তু ফাংশন থেকে আসছে, আপনারা দেখেন এটাও কিন্তু ফাংশন থেকে এসেছে, বাস্তব সংখ্যার ফাংশন। ঠিক আছে, ফাংশন থেকে, তার মানে গত বছরে দুইটা প্রশ্ন আসছে আউট অফ সিলেবাসের, একটা হচ্ছে গফ আর একটা হচ্ছে আপনার ডোমেন রেঞ্জ চিন্তা করা। হ্যাঁ, এখন হচ্ছে এগুলো আপনারা 9 10 কিন্তু পড়ছিলেন, তাই না? নবম দশম শ্রেণীতে যখন ছিলেন তখন কিন্তু আপনারা পড়ছিলেন একটা ফাংশনের ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করবে, ওকে। সো আমরা একটা শিখি, দেখুন বর্গমূল যুক্ত ফাংশন থাকবে, বর্গমূল যুক্ত ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করে। বর্গমূল যুক্ত ফাংশনের ক্ষেত্রে এই বর্গমূলের ভিতরের অংশটিকে, বর্গমূলের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে x এর মানগুলো বের করতে হয়। এই যে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে x এর যে মানগুলো আমরা পাবো তার ব্যবধি হচ্ছে ডোমেন। আর ডোমেনের মানগুলো প্রশ্নে বসিয়ে আমরা এই ফাংশনটার যে মানগুলো পাবো সেগুলোকে বলে রেঞ্জ। ঠিক আছে, তাহলে আমাদের ডোমেন রেঞ্জের আলাদা ক্লাস আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবার দেখেন তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে ডোমেন বের করতে হবে। তো ডোমেন বের করার জন্য আমি কি বললাম, বর্গমূলের ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে x এর যে মানগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ডোমেন, ওকে। তাহলে এটা আমরা যদি আমরা এখন সমাধান করি, সমাধান করলে এরকম হবে, তাই না? এইবার দেখেন উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করলে কিন্তু এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন এইটা আসলো আমার ডোমেন। তো এই যে মানটা আসলো, আমার কি আনসারটা ওইভাবে দেওয়া আছে? আমার কিন্তু আনসারটা সেভাবে কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কি, আমার দেওয়া আছে ব্যবধিতে। এখন আপনারা ব্যবধি চেনেন কিনা, গণিতে ব্যবধি কত প্রকার বলতে পারবেন? গণিতে ব্যবধি কত প্রকার? গণিতে ব্যবধি কিন্তু 4 প্রকার, ওকে। দেখুন দেখাচ্ছি একটু ব্যবধি সম্পর্কে আমরা জানি। গণিতে ব্যবধি কিন্তু হচ্ছে 4 প্রকার। 4 প্রকার কিভাবে দেখেন দেখি, এটা একটা, এটা একটা, এটা একটা, আর হচ্ছে এইটা একটা, ওকে। এটাকে বলেন কি বলে, এটাকে বলে মুক্ত ব্যবধি, মুক্ত ব্যবধি, এটা হলো মুক্ত ব্যবধি। এটা হচ্ছে মুক্তবদ্ধ বা খোলাবদ্ধ বলে, ঠিক আছে, খোলাবদ্ধ ব্যবধি। এটা হচ্ছে বদ্ধ মুক্ত, বদ্ধ মুক্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে বদ্ধ, বদ্ধ ব্যবধি, ঠিক আছে, বদ্ধ ব্যবধি, ঠিক আছে। এই যে দেখেন ব্যবধি 4 প্রকার। তাহলে এখন আপনি কিভাবে বুঝবেন এটা? মনে করলাম এই যে এরকম, এই ফাংশনটাকে কিন্তু এইভাবে ডিফাইন করা যায়। দেখেন 3 আর 7 9, তার মানে এই যে একটা রিলেশন, এই রিলেশন x এর ভ্যালুটা 3 ও 9 7 ও 9, 7 ও 9 মানে 3 থেকে বড় যে কোনো মান আর 7 এর থেকে ছোট যে কোনো মান, মানে 6.999 পর্যন্ত কিন্তু আপনার এখানে x এর ভ্যালুটা হবে। যদি এইরকম রিলেশনগুলোকে আমরা ব্যবধির মাধ্যমে প্রকাশ করি তখন কিন্তু এটাকে এইভাবে প্রকাশ করি, ওকে। তাহলে সেম কেস আমি যদি এবার এইভাবে করি, এটাকে x 7 লেস দেন ইকুয়াল 7 মানে হয় 7টা এই আলোচনায় আসে, x এর ভ্যালু 7টা হয়। যদি হয় তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হয় যেরকম 3 2, ঠিক আছে। এটা সহজ ভাষায় একেবারে, এটা হচ্ছে 3 7 মানে 3টা নয় 7টা হয় এরকম আর কি। সেম কেস এখানে যদি এবার এইভাবে হয় রিলেশনটা, ঠিক আছে। এবার 3 সমান 7টা নয়, যেটা আমি দেখেন যেটা নয় সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইয়া করতে হয়, ওকে। তাহলে আবার দেখেন এটা হচ্ছে বদ্ধ। এবার যদি আমি রিলেশনটা এইভাবে দিতাম, x এর মানটা এরকম হইতো, তাহলে কি হইতো? তাহলে কিন্তু এটা বদ্ধ ব্যবধি হয়ে যেত, ঠিক আছে। এই দেখেন এটা 3 ও হয় 7 ও হয়, তাহলে এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারতাম যে এটা একটা রিলেশন, এই রিলেশনের মধ্যে হচ্ছে x এর যে ভ্যালুগুলো সেগুলো হবে 3 আর 7 এর মধ্যবর্তী, 3 7 সহ এদের মধ্যবর্তীগুলো, ঠিক আছে। এই জন্য এটা ব্যবধি, গণিতে ব্যবধি তাহলে এই প্রকার 4 প্রকার, ওকে।
তাহলে আমি যদি তোমাকে বলি যে হচ্ছে এক্স গ্রেটার দেন 0, এইটার তুমি একটা হচ্ছে ব্যবধিতে প্রকাশ করে দেবে, এই রিলেশনটাকে ব্যবধিতের মাধ্যমে প্রকাশ করো, তাহলে তুমি কি করবে বলো তো? তাহলে তোমাকে কি করতে হবে? দেখো এক্স গ্রেটার দেন 0 মানে কি? গ্রেটার দেন 0 মানে সব ধনাত্মক সংখ্যাগুলো, তাই না? তাহলে হচ্ছে 0টা নয়, দেখুন 0টা নয়, 0টা বাদে বাকি যতগুলা আপনার কি আছে পজিটিভ সংখ্যা আছে সবগুলো এক্স এর ভ্যালু, তাই না? তার মানে আমাদের এটা এরকম হওয়ার কথা ছিল, ছিল কি না? কিন্তু ভাইয়া এইভাবে লিখলে ভুল হবে। হ্যাঁ, আপনাদেরকে কিভাবে লিখতে হবে বলুন দেখি? 0 আর হচ্ছে এই ইনফিনিটি ইনফিনিটি, ঠিক আছে? কেন বলেন তো? কারণ হচ্ছে এই যে অসীম সংখ্যার সেটকে কখনোই বদ্ধ ব্যবধিতে আবদ্ধ করা যায় না, ঠিক আছে? এটাকে লিখতে হয় এইভাবে। দেখেন এক্স গ্রেটার দেন 0, 0 থেকে বড়, 0 থেকে বড় হয়ে গেছে, কিন্তু 0 থেকে বড় 0টা নয়, তাহলে যত কিছু ধনাত্মক সংখ্যা আছে সবগুলো, একটা রেঞ্জ নাই, যত ধনাত্মক সংখ্যা তুমি জানো সবগুলাই এর মধ্যে পড়ে, তাই না? এই জন্য তাহলে নর্মালি আমরা কি বললাম একটু আগে এখানে শিখলাম বদ্ধ ব্যবধি এইভাবে করা যায়, কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে হচ্ছে অসীম সংখ্যার সেটকে কখনোই বদ্ধ ব্যবধিতে আবদ্ধ করা যায় না। সো তুমি যদি এইভাবে লিখতে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমরা এইভাবে কখনো লিখতে পারবো না। আমাকে লিখতে হবে কি? আমাকে লিখতে হবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে হচ্ছে মুক্ত ব্যবধিতে রাখতে হবে। ওকে, এখন যদি আমি এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 দিতাম, তখন কি হতো? তখন কি হতো? 0 থেকে ইনফিনিটি, হিয়ার ইট ইজ। বুঝছি? আচ্ছা, আমরা ডিপলি যাচ্ছি না, ঠিক আছে? দেখলাম এখন এখানে দেখি, তাহলে আশা করি একটু বুঝছি যে ব্যবধিটা আমরা চিহ্নটা বুঝতে পারছি। ওকে, পারছি না? আশা করি পারছি। এইবার তাহলে এখানে দেখি, তাহলে আমাদের এই ফাংশনটাতে একটু আগে আমরা কি বের করছিলাম? একটু আগে আমরা বের করছিলাম এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল কত হবে? 3 হইতে হবে, তাই না? সরি, লেস দেন ইকুয়াল 3 ছিল, সরি, কোথায় ছিল আমরা? এখানে, এখানে ছিল আমাদের। আচ্ছা, আরেকবারই বলে দিচ্ছি আমি। এই রুটের ভিতরের অংশটিকে কি ধরতে হবে? আমার গ্রেটার দেন ইকুয়াল 0 ধরতে হবে। এটা আমরা বললাম যে বর্গমূল যুক্ত ফাংশনের ক্ষেত্রে ডোমেইন কিভাবে নির্ণয় করতে হয়। ভিতরের অংশটিকে গ্রেটার দেন ইকুয়াল 0 ধরতে হয়, তারপরে সমাধান করে x এর যে মানটা পাবো সেটাই হবে ওর ডোমেইন। ওকে, তাহলে এখানে x এর ভ্যালুটা আমরা ডিফাইন করে দিচ্ছি, এখন -3 হয়ে গেল। এবার উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে এটা আমরা সবাই জানি, 9 10 পড়ে আসছে এগুলো, তাই না? তাহলে এটাকে আমরা সরি, দেখেন ব্যবধান কিভাবে প্রকাশ করবো? তাহলে হয় যেহেতু, তাহলে এই দেখেন 3 থেকে ছোট, তাহলে মাইনাস ভ্যালুগুলো হবে, মাইনাসগুলো হবে, আর 3টা হয়। তাহলে কত নম্বর আনসার আমাদের? 2 নম্বর আনসার, ঠিক আছে? এটা আনসার কিন্তু 2 নম্বর। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখেন পরেরটাতে যাই আমরা। হ্যাঁ, এইবার পরেরটা দেখি। দেখেন এইটা তো ছোট বাচ্চার 9 10 এ পড়ছেন, এগুলো আপনারা দেখেন, এটা কিন্তু সূচকের অঙ্ক আসছে, ঠিক আছে? সূচক কি আপনার আউট অফ সিলেবাসের না? অবশ্যই আউট অফ সিলেবাসের। এবার দেখেন, তাহলে এই ধরনের তো খুবই সহজ, এটা সবাই পারছে আশা করি। x + 3 = 32 দেওয়া আছে, তাই না? তাই আমরা সূচকের ক্ষেত্রে কি করতাম? এখান থেকে x এর ভ্যালুটা, কারণ আমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হয়, তাই না? তো এখান থেকে আমরা পারবো। তো আমরা সবাই জানতাম বেস সমান করতে হয়, তাহলে 2 দিলাম, x + 3 দিলাম, এইখানে 2 এর বেস আকারে 32 কে ধরতে হবে। 2 এর উপর কত পাওয়ার দিলে 32 হবে? 5 দিলে হবে না? অবশ্যই 5 দিলে হবে। তাহলে দেখেন এবার 2 বেস বাদ দিয়ে দিব, তাহলে x + 3 আমরা 5 লিখতে পারি, এগুলো আমরা জানি। x তাহলে কত হলো? 2, x এর ভ্যালু হচ্ছে 2। এখন আপনি এখানে x এর ভ্যালুটা বসাই দেন, তাহলে 3 এর উপর স্কয়ার, ঠিক আছে? এরকম না? এরকম 3 2 + 2 এরকম, এরকম কিন্তু, তাই না? কারণ এটা হচ্ছে টোটালটাই পাওয়ার হিসেবে আছে। তাহলে দেখেন 3 এর উপর পাওয়ার 4, তাহলে কত হবে? 3 এর উপর পাওয়ার 4 মানে 4টা 3 গুণ, 1টা 2টা 3টা 4টা, 3 3 9, 3 9 27, 3 27 81, এই জন্য 3 নাম্বারটা আছে। ওকে, বুঝছেন? ক্লিয়ার না? এইবার দেখি পরেরটাতে দেখি আমরা। এই পরেরটা কত নম্বরে আছে? এইটা কিন্তু দেখেন গণিতে কিন্তু আপনার ভেক্টর নাই, ভেক্টর আউট অফ সিলেবাস, ঠিক আছে? কিন্তু এটা ফিজিক্সে আপনারা পড়ছেন, তার মানে এটা আউট অফ সিলেবাস ধরা যায় না, কিন্তু গণিতের ক্ষেত্রে এটা আউট অফ সিলেবাস ছিল, কারণ গণিতে আপনাদের সংক্ষিপ্ত সিলেবাসে ভেক্টর কিন্তু নাই, ঠিক আছে? সো এটা ফিজিক্স থেকেই দেন, এটা কিন্তু সবাই পারছে, আউট অফ সিলেবাস হলো এই ম্যাথটা অ্যাটলিস্ট পারছে সবাই। ওকে, কেন বলেন তো? কারণ দুইটা ভেক্টর ধরে পরস্পর লম্ব হলে এর ভ্যালু কত? আমরা কি জানি দুইটা ভেক্টর কখন লম্ব হবে? আমরা জানি দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন এক নম্বর কন্ডিশন জানেন আপনারা, কি বলেন তো? a ডট b = 0 হবে, ডট গুণনটা যখন 0 হবে। আরেকটা আপনারা জানেন যে থিটা কত হবে? থিটা 90 ডিগ্রি হলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হয়, তাই না? তাহলে এই হচ্ছে সহজ ছিল, এক লাইনে পারতেন। এই যে আমরা ডট গুণন করছি 4a, এখানে প্লাস এখানে মাইনাস আছে, যেন মাইনাস 3 × 6, আর হচ্ছে মাইনাসে প্লাসে আবার মাইনাসে 3 × 6 = 0। তাহলে এর ভ্যালু কত হলো? 12 ভাগ 4 হলো 3। বুঝছি? তাহলে কত आंसर? 3 आंसर। এই দেখেন বিগত বছরে কিন্তু 5টা আপনারা দেখি আরো আছে কিনা একটু দেখি আমরা পরেরটাতে। আচ্ছা সরি, ঠিক আছে। এই দেখেন বিগত বছরে কিন্তু
সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু তাও গণিতে আপনার কয়টা আসছে? 5টা আসছে। এইবার দেখেন তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা যদি দেখি একটু অ্যানালাইসিস করি যে তাহলে আউট অফ সিলেবাস থেকে কি ধরনের প্রশ্ন দিতে পারে, কোনটা থেকে? এই যে ফাংশন থেকে দিতে পারে ওনারা, ড্যাম শিওর। এবার আসতে পারে হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে, বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ। এখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এনপিআর আর এনসিআর এর রিলেশনগুলো থেকে, এনপিআর আর এনসিআর এর রিলেশনগুলো থেকে, ঠিক আছে। আর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিপদী থেকে। দ্বিপদীর সবগুলাই না, দেখেন দ্বিপদী হচ্ছে কি বলেন দেখি, দ্বিপদীর হচ্ছে শুধু এক্স মুক্ত বা এক্স বর্জিত পদ, এক্স মুক্ত বা হচ্ছে বর্জিত, এইটা দিয়ে আসার প্রবলেম সবচেয়ে বেশি আছে। হ্যাঁ, এখন আমরা এটা অ্যানালাইসিস করব পরের ক্লাসে, যেগুলো হচ্ছে আগে আমরা বিগত বছরে ময়মনসিংহ ইউনিভার্সিটি, যেহেতু এবার ময়মনসিংহ ইউনিভার্সিটির দায়িত্বে আছেন কোয়েশ্চেন করার, সেহেতু আমরা হচ্ছে আগে ময়মনসিংহের বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো একটু অ্যানালাইসিস করে দেখবো। হ্যাঁ, অ্যানালাইসিস করে সলভ করবো, আমরা সলভ করে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি ওনারা কী ধরনের, আগে যে ফুল সিলেবাস যখন ছিল তখন কী ধরনের প্রশ্ন পিক করতো, সেটা থেকে আমরা একটু ধারণা দিতে পারবো আপনাদেরকে। ঠিক আছে, তাহলে সেই ক্লাসের জন্য আমাদের সাথেই থাকুন। ঠিক আছে, বাই বাই।